জামাত তো একটা ইনসিগনিফিকেন্ট দল ছিল, ছোট একটা দল ছিল। জামাতের সারা দেশের যতগুলো 1970 নির্বাচন সব জামানত বাজেয়াপ্ত হয়েছে আমার জানা মতে। তখন রয়ের পরামর্শে তারা এই যুদ্ধবিরতি ইস্যু সামনে নিয়ে আসলো। ইংরেজিতে বলে যে কাউকে ধ্বংস করতে হলে, ক্ষতি করতে হলে, গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ। এগুলো তো সব হাস্যকর, ওনার বিরুদ্ধে কোনো অভিযুক্ত প্রমাণ করতে পারেনি। আমার একার সাক্ষী তারা 16 জন সাক্ষ্য দিয়েছে, কয়েক ট্রাঙ্ক দলিল দিয়েছে, উনি রাজনৈতিকভাবে বক্তব্য দিয়েছেন, এগুলি দলিল দিয়েছে, কিন্তু কোনো দলিলের দ্বারা এটা প্রমাণিত নয় যে উনি কোনো রকম কোনো অপকর্মের সাথে জড়িত ছিল। ওনাকে রাজাকার বলা হয়, হাস্যকর কথা। আমাদের যেমন আনসার বাহিনী আছে, তখন 71 সালে যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, পাকিস্তান সেনাবাহিনী প্রজ্ঞাপন জারি করে বাজারে বাজারে হাটে হাটে ঢোল পিটিয়ে মানুষ নিয়োগ দিয়েছে। এটা বাহিনী ছিল এবং উনি সরকারের কোনো লোক ছিল না, বাহিনীর সাথে ওনার কোনো সরাসরি সম্পর্ক ছিল না। উনি একটা অনুষ্ঠানে ওনাকে দাওয়াত করা হয়েছিল, আমাকে এখন বিভিন্ন দল বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে। তো উনি একটা দেশের কেউ পূর্ব পাকিস্তান জামাত ইসলামের উনি আমির ছিলেন, ও একটা রাজাগাজে কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত করেছিল, উনি ওখানে বক্তব্য দিয়েছেন। এটার দ্বারা তো উনি কোনো রকমের কোনো অপকর্মের জড়িত কোনো প্রমাণ হয় না। এবং আপনারা দেখছেন নিশ্চয়ই গণমাধ্যমে যে রাজাকার আওয়ামী লীগের লোক সবচেয়ে বেশি ছিল। জামাত তো তখন একটা নগণ্য দল ছিল। 1 নম্বর মুসলিম লীগ, তারপর 2 নম্বর ছিল আপনার পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, যার প্রধান ছিলেন নুরুল আমিন। তিনি একসময় বাংলাদেশের 50 দশকের মুখ্যমন্ত্রী ছিলেন দেশে, এবং পরবর্তীতে উনি 71 সালে পরে পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট হচ্ছিলেন, ওখানে মারা গেছেন, ওখানে ওনার রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দাফন করা হয়েছে। তো জামাত তো একটা ইনসিগনিফিকেন্ট দল ছিল, ছোট একটা দল ছিল। জামাতের সারা দেশের যতগুলো 1970 নির্বাচন সব জামানত বাজেয়াপ্ত হয়েছে আমার জানা মতে। তো জামাত হঠাৎ করে কেন এত শক্তিশালী হয়ে যাবে? মুসলিম লীগ হলো মূল দল ছিল, তারপরে পিডিপি, এরপরে নিজামে ইসলাম, জমিয়তুল উলামা ইসলাম, কৃষক শ্রমিক পার্টি, আরও কী কী যেন ছিল। জামাত ওরকম ছোটোখাটো একটা দলের মতো দল ছিল, কোনো উল্লেখযোগ্য ছিল না। কিন্তু যেহেতু জামাত রাজনৈতিকভাবে সক্রিয় এবং যেহেতু ইসলামেরকে তারা আক্রমণ করতে পারে না, এই জন্য তারা জামাতকে, যেমন আপনি দেখেন জামাতকে যুদ্ধাপরাধী বলছে তারা। শেখ সাহেব তো জামাতকে যুদ্ধাপরাধী বলেনি। আমি যুদ্ধাপরাধীর বিচার চাই। আওয়ামী লীগ কেন 1973 সালে সিমলা চুক্তি, পাকিস্তান ভারত বাংলাদেশের সিমলা চুক্তির মাধ্যমে এই ডক্টর কামাল হোসেন উনি সাইন করেছেন বাংলাদেশের পক্ষে, সাইন করে কেন তাদেরকে ছেড়ে দিল? তাদের বিচার করলো না কেন? এটা কে জবাব দিবে? এরপরে যখন জামাত পুনঃপ্রতিষ্ঠা হলো 79 সালে, 80 দশকে এরশাদ বিরোধী আন্দোলন একসাথে করেছে। জামাতকে তো যুদ্ধাপরাধী বলেনি, রাজাকার বলেছে, গালি দিয়েছে, দালাল বলেছে। শেখ সাহেব দালাল আইন করেছিল, যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল উনি দালাল আইন করেছিলেন। সাক্ষ্য প্রমাণের অভাবে শেষ পর্যন্ত উনি নিজেই ওই দালাল আইন বাতিল করে দিয়েছেন ওনার জীবদ্দশাতে। 80 দশকে একসাথে আন্দোলন করা হলো। আমার বাবা এরশাদের মার্শাল হলো 82 সালে, 83 সালে উনি কেয়ারটেকারের ফর্মুলা দিলেন। এরপর ওই ফর্মুলাতে 91তে নির্বাচন হলো, বিএনপি জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় এলো। এরপরে 91-96 জন বিএনপি ক্ষমতায়। তখন আমার বাবা কয়েকবার ম্যাডাম জিয়ার কাছে খবর পাঠিয়েছিলেন যে আপনি কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার সরকারে আসবেন। আমাদের এমন অবস্থান নয় যে আমরা সরকারে যেতে পারবো, আমাদের ওরকম কোনো আকাঙ্ক্ষাও নাই আমাদের, আপনার সরকার বিল আনেন। কিন্তু উনি, আমার বাবা আমাকে নিজে দেখেছেন, মুখে এভাবে হাত দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কেয়ারটেকার উচ্চারণ হবে না, বিল আনেননি উনি। তখন আমার বাবা আবার মেসেজ পাঠিয়েছেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে আমরা কিন্তু চুপ থাকতে পারবো না, কারণ আমাদের ইস্যু এটা। ওরা আন্দোলন করে আমরা যদি চুপ থাকি আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমাদের। উনি তা বিল আনেননি। আবার মেসেজ পাঠিয়েছেন আমাদেরকে আওয়ামী লীগ দিয়ে ঠেলে দিবেন না, আপনি বিল আনেন। উনি বিএনপি বিল আনেননি। শেষ পর্যন্ত 96 ফেব্রুয়ারিতে দলীয় সরকারের জন্য নির্বাচন করলো। তারপর আন্দোলনের মুখে পড়ে ওনারা আবার 2 মাসের মাথায় বিল এনে, কয়েকটা বিল এনে পদত্যাগ করে তারপরে আবার নতুন নির্বাচন হলো। 96 2টা নির্বাচন হলো। তখন তো জামাতকে আওয়ামী লীগ বলেনি। 91 সালের নির্বাচনের পরে যখন জামাত 18টা সিট পেয়েছিল, বিএনপি পেয়েছিল 135টা, আওয়ামী লীগ 85টা, জাতীয় পার্টি 35টা, আর ছোটোখাটো দল 2-1টা ইন্ডিপেন্ডেন্ট কিছু ছিল, স্বতন্ত্র 2-1টা দল 2-3টা করে পেয়েছে। তো আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্যান্য দল নিয়ে 133টা করে ফেলেছে সমর্থন। তখন জামাত যাকে সমর্থন দেয় সে ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল। আওয়ামী লীগ 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করেছে জামাতকে। এই মুজাহিদ সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি এবং আব্বা তখন আমির। মুজাহিদ সাহেবের অফিসে আমির হোসেন, মোহাম্মদ নাসিম, তারা সারাদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। তো জামাত শুধু গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহালের জন্য বিনা শর্তে জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে, তারা এটা অস্বীকার করতে পারবে?
দুঃখজনক। তারা বলে যে জামাত একবার বিএনপির দিকে যায়, একবার জামাত আওয়ামী লীগের দিকে যায়। আওয়ামী লীগের দিকে যায় না অবশ্যই। আওয়ামী লীগ জামাতের ইস্যু নিয়ে আওয়ামী লীগ যখন আন্দোলন করছে তখন জামাত চুপ করে বসে থাকতে পারে না। এটা আমার বাবা বলেছেন যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে, সুতরাং জামাত ওই আন্দোলনে শরিক হয়েছে। কেয়ারটেকার আন্দোলনে জামাত শরিক হয়েছে, এবং কেয়ারটেকার মানে আপনার এরশাদ বিরোধী আন্দোলন, এবং কেয়ারটেকার ফর্মুলা আমার বাবার ফর্মুলাতে নির্বাচন হয়েছে। এবং তখন বিএনপি জামাত বলতে পারতো যে আওয়ামী লীগ আমাদেরকে 3টা 7টা দিচ্ছে, তোমরা আমাদেরকে 5টা 10টা তোমরা সমর্থন দেবো। দুই দলই মরিয়া তখন ক্ষমতায় যাওয়ার জন্য। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতার পায়নি, বিএনপি 9 বছর ক্ষমতার পায়নি, দুই দলই তখন মরিয়া। তো জামাত কিন্তু বার্গেন করতে পারতো, আমার বাবার নাগরিকত্ব তখন বলতে পারতো নাগরিকত্ব বানান, এমনকি জামাত বলতে পারতো যে ওনাকে প্রেসিডেন্ট বানাতে হবে, যে কোনো শর্তে তখন যে কোনো দলে রাজি ছিল। কিন্তু আমার বাবা দেখেছেন দেশে গণতন্ত্র উত্তরণ জরুরি, এজন্য উনি বিনা শর্তে সমর্থন দিয়েছেন। যখন ক্যাটেগরির জন্য আওয়ামী লীগ বিএনপি আন্দোলন, আওয়ামী লীগ জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, জামাতের ইস্যু এটা নট যে লেজুর ভিত্তিক করেছে, জামাত যুগপৎ আন্দোলন করেছে। এরপরে আবার যখন 96, 2001 4 জুলাই জোট হলো, 4 জুলাই জোটের তখনও কিন্তু জামাতকে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বরং যুদ্ধাপরাধী। 2001 সালে যখন 30 বছর পরে তারা যখন দেখলো যে এই 4 দলের জোট থাকলে আওয়ামী লীগ কেয়ামত পর্যন্ত দেশে ক্ষমতায় আসতে পারবে না, তখন রয়ের পরামর্শে তারা এই যুদ্ধাপরাধী ইস্যুর সামনে নিয়ে আসলো। ইংরেজিতে বলে যে কাউকে ধ্বংস করতে হলে, ক্ষতি করতে হলে, গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ। তো জামাতকে ধ্বংস করার জন্য তারা তখন এই কেয়ারটেকার সরকার যুদ্ধাপরাধী ইস্যুর সামনে নিয়ে আসলো। 30 বছর পরে কিসের যুদ্ধাপরাধী, কোথায় যুদ্ধাপরাধী আমাকে বল, কিসের যুদ্ধাপরাধী? আজ পর্যন্ত প্রমাণ হয়নি। আমাদের যেসব সন্তান নেতাদের ফাঁসি দিয়েছে সব তো এখন বেরিয়ে আসছে। একজন সাক্ষী বলছে যে আমাদেরকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে জীবনের ভীতি দেখিয়ে। আজহার সাহেব তো মুক্তি পেয়ে গেছেন, এগুলো সব ফরমাইশি রায় ছিল। বিচার বিভাগ তো স্বাধীন হওয়ার কথা, কিন্তু তারা সরকারের গোলাম হয়ে কাজ করেছে। যারা বিচারকের রায় দিয়েছে তারা তো বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে।